এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক শিপরেক মিউজিয়ামের সামনে। এটার ভিতরে একটি জাহাজ রাখা আছে, যেই জাহাজটা প্রায় ঈসা আলাইসাল্লামেরও জন্মের পূর্বের। আজকে সেটাই আমরা দেখব এবং এক্সপ্লোর করব। এটা দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো। এই প্রত্যেকটা জায়গায় সৈন্যরা দাঁড়িয়ে তীর নিক্ষেপ করত যদি কোনো জলদস্যুরা আক্রমণ করত তাদেরকে। বাংলাদেশের শেখ হাসিনার আয়নাঘর, তখন এইখান থেকেই তারা এইভাবে কামান দিয়ে আক্রমণ করত। দাঁড়িয়ে আছি 1300 বছর পুরনো এক ইতিহাসের উপর, গিরিনা ক্যাসেল। মূলত 7ম শতাব্দীতে এটি তৈরি করেছিলেন বাইজেন্টাইনরা। তারপরে ক্রুসেডারদের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট, লুসিগনান এবং ভেনিসীয়রা এর পরিধি বাড়ায়। মূলত জলদস্যুদের হাত থেকে এই শহরকে রক্ষা করার জন্যই তারা এটি তৈরি করেছিলেন। আর এর বর্তমান যে রূপ আপনারা দেখতে পাচ্ছেন, এটি 15 শতকের শেষের দিকে ভেনিসিয়ানদের কাজের ফসল। আমরা দুইজনের জন্য 2টা টিকিট নিলাম, আর 2টা টিকিট প্রায় 150-300 টেলা, 300 লিরা, যা বাংলাদেশের টাকায় স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 50 টেলা, মানে তাদের জন্য অনেক সেফ আমাদের থেকে। তো চলেন এর ভিতরে জায়গাটা দেখে আসি। গিরিনা ক্যাসেলের প্রবেশদ্বার পার হয়ে আমরা সোজা চলে এলাম সেন্ট জর্জ চার্চের সামনে। এই ঐতিহাসিক চার্চটি দ্বাদশ শতাব্দীর একটি বাইজেন্টাইন গির্জা, যা দুর্গটির ভেতরের দেয়ালে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই চার্চটি দুর্গের দেয়াল তৈরির অনেক আগেই নির্মিত হয়েছিল। পরবর্তীতে বিশেষ করে ভেনিসীয়দের আমলে যখন দুর্গটিকে আরও শক্তিশালী করা হয়, তখন এই বাইজেন্টাইন স্থাপত্যটি দুর্গের দেয়ালের ভেতর সুন্দরভাবে একত্রিত হয়ে যায়। ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন এর ধর্মীয় চিত্রকর্ম এবং মোমবাতি জ্বালানোর স্থান, যা একটি পবিত্র ও শান্ত পরিবেশ তৈরি করে। সেন্ট জর্জ চ্যাপেল থেকে আমরা এগিয়ে এসে পৌঁছালাম ওসমানীয় অ্যাডমিরাল সাদিক পাশার সেই ঐতিহাসিক সমাধিস্থলে। ইতিহাস থেকে জানা যায় এই সাদিক পাশাই 1570 সালে কাইরেনিয়া জয় করেছিলেন। তার সমাধির অবস্থানটি এই দুর্গের ভেতরের প্রাচীন করিডোরে, যা আমাদের মনে করিয়ে দেয় এখানকার অনেক আগের ইতিহাসের কথা। এখানে আর একটা কারাগার, আর এতটাই গভীর যে অন্ধকারে কিছু দেখতে পাচ্তেছি না, তাই লাইট জ্বালায় নিছে। চারিদিকে সম্পূর্ণ অন্ধকার, দেখা আপনারই গা শিউরে উঠবে, এতটা ভয়ঙ্কর। এখানে সেই সময়ে কারাবন্দী যারা ছিলেন তাদেরকে অমানবিক নির্যাতন করা হতো এই অন্ধকূপের ভিতরে। বলতে পারেন এটা বাংলাদেশের শেখ হাসিনার আয়নাঘর। এখানে মানুষের অবয়বে তৈরি এই মূর্তিগুলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে লুজিনিয়ান আমলের বন্দীদের উপর হওয়া অমানসিক নির্যাতনের চিত্র। টাকার মতো দেখতে এই কাঠের যন্ত্রটি ছিল তখনকার একটি নির্মম নির্যাতন সরঞ্জাম, যা দিয়ে বন্দীদের হাত পা বেঁধে টেনে শরীরকে বিকৃত করা হতো। আর নির্যাতন কক্ষের ঠিক পাশেই রয়েছে এই অন্ধকার কুয়া বা অন্ধকূপ। উপরের ছোট একটি ছিদ্র বা সুড়ঙ্গ দিয়ে বন্দীদের এই গভীর গর্তে ফেলে রাখা হতো, যেখানে আলো বাতাস পৌঁছাতো না বললেই চলে। গভীর অন্ধকূপ বা কুয়োর একদম নিচে তাকালে যে অবয়বটি দেখা যায়, তা এই দুর্গের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও কলঙ্কিত অধ্যায়ের প্রতীক। এখানে নিচে জীর্ণ অবস্থায় পড়ে থাকা এই নারীর মূর্তিটি ফুটিয়ে তুলেছে রাজা প্রথম পিটারের উপপত্নী জোয়ানা লা আলেমার এর করুণ পরিণতি। 1369 সালের দিকে রাজা যখন যুদ্ধের কারণে সাইপ্রাসের বাইরে ছিলেন, তখন ঈর্ষান্বিত রানী এলিয়েন অফ অ্যারাগন অত্যসন্তা জোয়ানাকে ধরে এনে এই গভীর অন্ধকার গর্তে নিক্ষেপ করে। কোনো আলো বাতাস ছাড়া তীব্র ঠান্ডা আর নোংরা পরিবেশে তাকে দিনের পর দিন আটকে রেখে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে তার গর্ভপাত ঘটে। এগুলো সেই বাইজেন্টাইন আমলের সৈন্যদের কিছু অ্যানিমেশন। যখন এখানে কোনো জলদস্যু আক্রমণ করত, তখন এইখান থেকেই তারা এইভাবে কামান দিয়ে আক্রমণ করত, এবং সেই অ্যানিমেশনটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে। এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক শিপরেক মিউজিয়ামের সামনে। এটার ভিতরে একটি জাহাজ রাখা আছে, যেই জাহাজটা প্রায় ঈসা আলাইসাল্লামেরও জন্মের পূর্বের। আজকে সেটাই আমরা দেখব এবং এক্সপ্লোর করব। এটা দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো। প্রাচীন দেয়াল পেরিয়ে আমরা এবার প্রবেশ করলাম গির্না ক্যাসেলের সবচেয়ে রোমাঞ্চকর অংশে, দ্য শিপরেক মিউজিয়াম। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে 2300 বছরের পুরনো এক গ্রিক বাণিজ্যিক জাহাজের কাঠের অবয়ব এবং তার ভেতরে সাজানো বড় বড় মাটির পাত্র। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ে সাইপ্রাসের উপকূলে ডুবে যাওয়া এই জাহাজটি 1967 সালে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়।
একটু সামনে এগোলেই কাচের শোকেসে দেখা যাবে জাহাজের নাবিকদের ব্যবহৃত নিত্যদিনের নানা জিনিসপত্র। এই যে দেখছেন পাথর এবং বিশেষ ধাতব খণ্ড, এগুলো ছিল জাহাজের দাঁড় বা নোঙরের ভারসাম্য রক্ষার ওজন। পাশেই রয়েছে সেই প্রাচীন আমলের চামচ, মাটির ভাঙা পাত্রের টুকরো এবং পাল বা দড়ি বাঁধার কাজে ব্যবহৃত ধাতব রিং বা আংটা। এগুলো তখনকার সামুদ্রিক বাণিজ্যের এক জীবন্ত দলিল। সবচেয়ে চমৎকার বিষয় হলো জাহাজটিতে কি কি মাটির পাত্র এবং খাবার ছিল তাও এখানে সুন্দরভাবে সংরক্ষিত আছে। এই শোকেসগুলোতে থাকা পাত্রগুলোর ভেতর পাওয়া গিয়েছিল হাজার বছর পুরনো জলপাইয়ের বীজ, কাঠবাদাম এবং ডুমুর। আর এই ছোট বড় চমৎকার মাটির জগ এবং কলসগুলো ব্যবহার করা হতো ওয়াইন, তেল এবং পানীয় জল সংরক্ষণের জন্য। সমুদ্রের নোনা জল আর বালুর নিচে শতাব্দীর পর শতাব্দী ঢাকা থাকায় এগুলো আজও এতটা নিখুঁত রয়ে গেছে। তার উপরে আরেকটি কক্ষে রাখা আছে সবচেয়ে বড় বিস্ময়। এই যে বিশাল কাঠের কাঠামোটি দেখছেন, এটি কোনো সাধারণ নৌকা নয়। এটি আজ থেকে প্রায় 2300 বছর আগে অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 300 বছর আগের একটি গ্রিক বাণিজ্যিক জাহাজ। ইতিহাস থেকে জানা যায় 4 জন নাবিক সহ এই জাহাজটি রোডস দ্বীপ থেকে রওনা হয়ে বিভিন্ন দ্বীপ ঘুরে সাইপ্রাসের দিকে আসছিল। কিন্তু সাইপ্রাসের এই কাইরেনিয়া বা গিরনা উপকূলে আসার পর সাগরের প্রবল ঝড় অথবা কোনো জলদস্যুদের আক্রমণের শিকার হয়ে জাহাজটি সাগরের তলদেশে তলিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের নোনা জল আর বালুর নিচে চাপা পড়ে থাকার পর 1967 সালে একজন স্থানীয় স্পঞ্জ শিকারী সাগরের প্রায় 100 ফুট গভীরে এর সন্ধান পান। পরবর্তীতে এটাকে অত্যন্ত নিখুঁতভাবে জাহাজের এই প্রাচীন কাঠ এবং এর ভেতরের মাটির পাত্রগুলো উদ্ধার করে এই মিউজিয়ামে এনে সংরক্ষণ করা হয়। গিরনে ক্যাসেলের ইতিহাস আর অন্ধকার কুঠুরির গল্প পেছনে ফেলে এবার আমরা উঠে এলাম দুর্গের ছাদে। ছাদের বাতাসে উঠছে তুরস্ক আর সাইপ্রাসের পতাকা, আর চোখের সামনে মেলে আছে বিশাল ভূমধ্যসাগর। ক্যামেরাটা একটু ঘোরালেই দেখা মেলে গিরনে হারবারের, ঠিক যেন এক ছবির মতো সুন্দর দৃশ্য। গিরনে হারবারটি কেবল একটি সুন্দর দৃশ্য নয়, এর রয়েছে প্রাচীন ইতিহাস। বহু শতক ধরে এটি সাইপ্রাসের প্রধান বন্দর হিসেবে ব্যবহৃত হয়েছে, যা ভূমধ্যসাগরের বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে গিরনে হারবারটি মূলত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এর চারপাশে গড়ে উঠেছে অনেক রেস্তোরাঁ, বার এবং ক্যাফে, যা পর্যটকদের জন্য জমজমাট পরিবেশ তৈরি করে। এখান থেকে আপনি নৌকায় ভ্রমণেরও সুযোগ পাবেন। এছাড়া হারবারটি রক্ষায় এবং আধুনিকীকরণ করতে নিয়মিত সংস্কার কাজও চলছে। এরপর একটু সামনের দিকে এগুলোই দেখতে পারবেন আধুনিক তুর্কির প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের মূর্তি। মোস্তফা কামাল আতাতুর্ক হলেন আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার সংস্কার ও আদর্শ তুর্কি সাইপ্রিয় সম্প্রদায়ের জীবনে গভীর প্রভাব ফেলেছে, বিশেষ করে তাদের আধুনিক ও ধর্মনিরপেক্ষ পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে। উত্তর সাইপ্রাসে তাকে জাতীয় বীর হিসেবে গণ্য করা হয় এবং তার মূর্তি ও ছবি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সর্বত্র দেখা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।